চোখের ভাষায় বারবার দিহানকে বোঝানোর চেষ্টা করছে, আমাকে ছেড়ে দাও। দিহান আবারও বলে, এরপর থেকে কখনো এমন হলে আমি তোকে সত্যি মেরে ফেলবো প্রহর। কথাটা বলেই প্রহরকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় দিহান। প্রহর ধপ করে মাটিতে বসে পড়ে, কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নেয়, যেন মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছে সে। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়? সে তো তার সহধর্মিণী, তবুও কেন এত অবহেলা, এত অত্যাচার? তুই আবার এমন মুখ গোমড়া করে বসে আছিস কেন? মুশফিকা বেগমের কথায় মাথা তুলে তাকায় প্রহর। তার চোখে এখনো পানি বিদ্যমান, হাতটা লাল হয়ে আছে। সে কোনো কথা বলার আগেই ডাইনিং থেকে ইরানা বলে, নাগরকে খুশি করাতে পারেনি বলে সকাল সকাল দিহান মেরেছে, তাই নাটক করছে মা। ওই তো হাতে একটু প্রেসার কুকার চেপে ধরেছে, তাতে কেঁদে পুরো বাড়ি মাথায় তুলছে। অসহ্যকর, এমন মার আমরা কত খেয়ে। এই মেয়েটার নাটক করতে দেখতে দেখতে আমি মরেই গেলাম। প্রহর পাশ থেকে বলে, তো মরেই যান না, আপনি বেঁচে আছেন কেন? ছেলের মতো এত ভুল দেখেও চুপ করে বসে থাকার চেয়ে মরে যাওয়াই উত্তম। এই মুখপুল বেয়াদবের বাচ্চা, কি বললি তুই? তুই তো একটা জারজ, তুই বেঁচে থেকে কি করবি? তুই মর। আমি যার জুতা আপনি নিশ্চিত কিভাবে? পাশ থেকে ইরানা বলে, তোর কর্মকাণ্ডেই প্রকাশ পায় তোর বাপ মায়ের ঠিক ঠিকানা নেই। সবেমাত্র কাল রাতে এই বাড়িতে এসেছো, এইটুকু সময় তুমি কি এমন জানো? যা দেখেছি তাই বা কম কি? আমাকে নিয়ে বিদ্রুপ করছো। এমনও হতে পারে তোমার অবস্থাও আমার মতোই হবে। কি সব আবল তাবল বকছো? বুঝতেই পারবা এক সময়, সময় থাকতে পালিয়ে যাও। প্রহরের মুখে নিজের ছেলের সম্পর্কে বাজে মন্তব্য শোনায় রেগে যায় মুশফিকা বেগম। পাশ থেকে সে প্রহরের গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। তোর মতো বেয়াদবের বাচ্চা নাকি ইরানা, যে ওর মতো তোর অবস্থা হবে? নিজের সাথে ইরানাকে গুলিয়ে ফেলিস না। এরপর থেকে আমার ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করার আগে ভেবে বলবি, নয়তো মার একটাও মাটিতে পড়বে না। আপনার ছেলেকে নিয়ে কে ভালো মন্তব্য করবে? কোনো স্বামী তার স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দেয় শুনেছেন? তোকে আমার ছেলে স্ত্রী হিসেবে মানি না। আমার ছেলের স্ত্রী এবং এ বাড়ির পুত্রবধূ একমাত্র ইরানা। 1.5 মাস পরে সবেমাত্র সকালে আলো ফুটতে শুরু করেছে, শোনা যাচ্ছে পাখির কলরব, মোরগের ডাক। আজ রাতে কোনো ছেলে আসেনি প্রহরের কাছে, হয়তো কাউকে পায়নি দিহান। এই 1.5 মাস নিয়ম করে প্রতিদিন অচেনা পুরুষের কাছে ধর্ষিত হয়েছে প্রহর। গত 2 দিন থেকে তার শরীরটা কেমন জানি লাগছে, তাই সে আজ সিদ্ধান্ত নেয় প্রেগন্যান্সি টেস্ট করাবে। সে সকাল সকাল প্রেগন্যান্সি টেস্ট করে, তার ধারণাই সত্যি হয় সে প্রেগনেন্ট। প্রেগন্যান্সি রেজাল্ট দেখে তার চোখ কপালে ওঠার উপক্রম। এই 1.5 মাসে সে একবারও দিহানের সাথে কোনো শারীরিক মিলনে আবদ্ধ হয়নি সে। তবে এই সন্তান কার? এই সন্তান কি তবে অন্য কোনো পুরুষের? তবে কি এই সন্তান জন্মগ্রহণ করলে তাকেও তার মতোই জারজ উপাধি প্রাপ্ত হতে হবে? সে কি তবে সমাজের কলঙ্ক থেকে তার সন্তানকে বাঁচানোর জন্য অ্যাবর্শন করাবে? কিন্তু একজন মা হয়ে সে কিভাবে নিজের সন্তানকে হত্যা করবে? সকাল 8টা, নিজের ঘরে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে দিহান। তার পাশেই বসে আছে ইরানা। ইরানা মন খারাপ করে বলে, প্রত্যেকদিন সকালে তুমি চলে যাও, সন্ধ্যার পর আসো, আমার ভালো লাগে না এসব। উফ সোনা, তোমার বুঝি ভালো লাগে না? তাহলে তোমার ভালো লাগানোর জন্য আমি কি করতে পারি? ইরানা লজ্জা মাখা কণ্ঠে বলে, জানি না। তাহলে একটা কাজ করি। কি কাজ? প্রহরের মতো তোমাকেও একটা নাগর খুঁজে দিই, সারাদিন তার সাথে থাকবা, তাহলে তোমার ভালো লাগবে। কথাটি বলেই অষ্টহাসিতে মেতে ওঠে দিহান। অন্যদিকে দিহানের কথাকে মজা ভেবে রাগ করে বসে থাকে ইরানা। দিহান ইরানার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, মজা করেছি, রাগ করো না সোনা। প্রহর হাজারো চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নেয় দিহানকে সবকিছু জানাবে। সে দরজার সামনে এসে দাঁড়াতেই দেখতে পায় উপরের দৃশ্য। সে কোনো অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করে। দিহানের উদ্দেশ্যে বলে, নিজেদের মধ্যেকার কথা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখো, সেখানে আমাকে টানার কি প্রয়োজন? প্রহরের আচমকা আগমনে রেগে যায় ইরানা। সে রাগান্বিত স্বরে বলে, অনুমতি ছাড়া তুমি কেন এসেছো এই ঘরে? তোমার জন্য কি আমি আমার স্বামীর সাথে একা কথা বলতেও পারবো না? ভুলে যেও না ইরানা, দিহান শুধু তোমার স্বামী না, সে আমারও স্বামী। তার সাথে আমারও কথা থাকতে পারে। ইরানা কিছু বলার পূর্বে দিহান বলে, তোর মতো নষ্টার সাথে আমার কি কথা থাকবে? তোমার কথা নাই থাকতে পারে,
কিন্তু আমার কথা আছে। কি কথা আছে বল। প্রহর ইরানাকে উদ্দেশ্য করে বলে। ইরানা, তুমি একটু বাইরে যাও। তুমি যে ঘরে দাঁড়িয়ে আছো সে ঘর আমার, তাই বাইরে যাওয়ার কথা বলার তোমার কোনো অধিকার নেই। আচ্ছা, থাকো তুমি। প্রহর হাজারো সংকোচবোধ উপেক্ষা করে দিহানকে বলে। দিহান, আমি প্রেগনেন্ট। দিহান কোনো প্রতিউত্তর করার আগেই ইরানা অবাক কণ্ঠে বলে। কি, তুমি প্রেগনেন্ট? কিন্তু দিহান তো গত 1.5 মাসে প্রত্যেকটা রাত আমার সাথে ছিল। প্রহরের কথায় যেন অবাকের চরম সীমায় পৌঁছেছে ইরানা। অন্যদিকে দিহান দুজনের কথোপকথনে উচ্চস্বরে হেসে ওঠে। দিহান হাসতে হাসতে বলে। ইরানা, তুমি বুঝতে পারছো না, ওটা ওর কোনো নাগরের বাচ্চা। দিহানকে হাসতে দেখে প্রহর বলে। দিহান, তোমার সত্যি হাসি পাচ্ছে? একটুও খারাপ লাগছে না তোমার? আমি তো তোমার স্ত্রী দিহান। তোর মতো নষ্টাকে আমি আমার স্ত্রী মানি না। আর এই বিষয়ে খারাপ লাগার কি আছে? তোকে যেমন তোর মা প্রসব করে নর্দমায় ফেলে দিয়ে গেছে, তুইও তেমন গিয়ে দিয়ে আসবি। দিহান, একটা অনাগত সন্তান সম্পর্কে এমন কথা বলতে তোমার একটু মুখে বাজছে না? ইস, সরি প্রহর, আমার এভাবে বলা ভুল হয়ে গেছে। তোমার ওই সন্তান যদি মেয়ে হয় তবে আমি ওকে দিয়েও ব্যবসা করাবো। এবার ঠিক আছে তো প্রহর? নিজের বাক্য প্রয়াস শেষ করে অট্টহাসিতে মেতে ওঠে দিয়ান। অন্যদিকে দিহানের মুখে এমন কথা শুনে প্রহরের দু চোখ দিয়ে অযোধ্যায় পানি পড়তে থাকে। সে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। তাকে নিয়ে না হয় এমন করতে পারে দিহান, তাই বলে অনাগত এক নিষ্পাপ শিশু সম্পর্কেও এমন কুমন্তব্য করবে দিহান? সে কি সত্যি মানুষ নাকি জানোয়ার? অবশ্য তাকে জানোয়ার বললেও জানোয়ারের প্রজাতিকে অপমান করা হবে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জীবী হয়তো দিহান। বিকেলে রান্নাঘরে বসে রান্নার তোড়জোড় করছিল প্রহর। তখনই ডাইনিং রুমে উপস্থিত হয় মুশফিকা বেগম। ডাইনিং রুমের সকল কথা রান্নাঘর থেকে শোনা যায়। তিনি মূলত প্রহরকে খোঁটা মেরে ইরানাকে বলে। কি গো বৌমা, শুনলাম ওই মেয়ে নাকি পেট ধরেছে? হ্যাঁ মা, মানুষ তো নাগরের বাচ্চা পেটে ধরলেও সেই নাগরের নাম জানে, কিন্তু সে তো জানেই না কে তার বাচ্চার বাবা। এমন নষ্টা মেয়ের থেকে এর থেকে কি বেশি আশা করা যায়? দুজনের কথোপকথনে বিরক্ত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে প্রহর। সে মুশফিকা বেগমের উদ্দেশ্যে বলে। আমি কি আগে নষ্টা ছিলাম? আপনার বাড়িতে এসেই তো নষ্টা হয়েছি। তোর জন্মই তো নষ্টার পেট থেকে। মুশফিকা বেগমের কথাকে এড়িয়ে গিয়ে প্রহর ইরানাকে বলে। ইরানা শুনো, আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। আজ আমাকে নিয়ে মজা করছো, এমন দিনও ফিরে আসতে পারে। তুমি আমার জায়গায়, কথাটি মাথায় রেখো। অন্ধকার নিশি, চারিপাশে শোনা যায় ঝিঝি পোকার ডাক। শত ভয়কে উপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে প্রহর। অনেক সহ্য করেছে সে, বারবার চেষ্টা করেছে সে সবকিছু মানিয়ে নিয়ে থাকার, তবে আর সম্ভব না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এভাবে দিনের পর দিন ধর্ষিত হওয়া সম্ভব না তার পক্ষে। আজ থেকে তার নতুন পথ চলা, নতুন ভাবে বাঁচবে সে। আবারও গুছিয়ে নেবে নিজেকে, সুন্দর করে আনন্দে ভরিয়ে তুলবে তার ছন্নছাড়া জীবনকে। পূর্ণিমার রাত, অন্ধকার আকাশের মাঝে একমাত্র আলো ছড়ানো বাহন চন্দ্র। সর্বত্র তারই আলোয় আলোকিত। পূর্ণিমা রাতের আলোর অভাব নেই, কিন্তু সর্বত্র আলো থাকলেও কি সকল মানুষের মানে আলো থাকে সেই রাতে? হয়তো না, কারণ প্রহরের মতে এমন মানুষ অহরহ আছে যারা পারিবারিক দ্বন্দ্ব সইতে না পেরে ছেড়ে দেয় সংসার, ভুলে যায় আত্মীয় স্বজন। তাদের মন কি আদতেও আলোকিত? নিরিবিলি রাস্তায় একাকী অজানা গন্তব্যের উদ্দেশ্যে হাঁটছে প্রহর। তার এই পথ চলার শেষ গন্তব্য কোথায় সে তা জানে না। যেই মেয়ে আজ থেকে 8 মাস আগেও এক বাড়ি থেকে এক পা পর্যন্ত বাইরে একা রাখতো না, সেই মেয়ে আজ অন্ধকার নিশীথে একা। তাকে রক্ষা করার জন্য কেউ নেই। কেউ নেই যে তার বিপদে এগিয়ে এসে বলবে, প্রহর তুমি ভয় পেও না, আমি আছি তোমার পাশে। অথচ প্রহরের চোখের সামনে আজও ভাসছে কয়েকদিন আগের কথা। তখন সে সবেমাত্র 10ম শ্রেণীতে পদার্পণ করেছে। শীতকাল বিদ্যমান, প্রায় প্রত্যেকটা বিদ্যালয় থেকে এই সময় শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রহরদের স্কুলের একটা নিয়ম ছিল, শুধু 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সফরে নিয়ে যাওয়া হতো। তারা সকলেও 5টি বছর থেকে অপেক্ষা করেছিল এই শিক্ষা সফরে যাওয়ার জন্য। নিয়ম অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়া হয়
তারা বান্দারবন 0 পয়েন্টে শিক্ষা সফরে যাবে। ভারত ও বাংলাদেশের সংযোগস্থল দেখার জন্য সেখানে প্রত্যেক দিনই আগমন হয় অনেক ভ্রমণকারী। তারাও সকলে সেই স্থানে দেখারই ইচ্ছা পোষণ করে। গরিব পরিবারে বেড়ে ওঠা মেয়ে ছিল প্রহর। সচরাচর তাদের তেমন ঘুরতে যাওয়া হতো না। শিক্ষা সফরে যাওয়ার জন্য অনেক আগ্রহী সে। প্রহর বাড়িতে এসে স্কুল ড্রেস না খুলে তার চাচিকে খুশিতে আত্মহারা হয়ে বলে, চাচি, আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাবে। কিন্তু তুই এত আনন্দিত কেন? আমরা তো তেমন কোথাও ঘুরতে যাই না চাচি, আমি শিক্ষা সফরে যেতে চাই। মারে, তোকে নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। তোকে আমরা একা কিভাবে বাইরে পাঠাবো? এখন পর্যন্ত তো আমিও বাইরে কোথাও একা যাইনি, তাহলে তোকে কিভাবে পাঠাই? প্রহরের অনুরোধে দৃষ্টিতে বলে, চাচি, একটিবার চাই প্লিজ। আমি কিছু জানি না, যা ঘরে তোর চাচা আছে গিয়ে বল। প্রহরের হাজারো চিন্তা নিয়ে যায় তার চাচার কাছে। সে আদৌ তাকে যাওয়ার অনুমতি দেবে তো? তার যে যাওয়ার বড়ই ইচ্ছে। সে হাজার সংকোচ উপেক্ষা করে চাচাকে বলে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম মা, তুমি কখন এলে? একটু আগে এলাম চাচা। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। প্রহর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, চাচা, তোমার সাথে আমার একটা কথা আছে। প্রহর কোনো আবদার নিয়ে তার কাছে এসেছে তা সে বুঝতে পেরে প্রহর তার পাশে বসতে বলে। সে বলে, এবার বলো মা, কি বলবে? প্রহর ইতস্ত বোধ করে তাকে বলে, চাচা, আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাবে, আমি সেখানেই যেতে চাই। মা, তুমি ঘুরতে যেতে চাও? চাচা। মা, আমি তোমাকে কিছু কথা বলি, তুমি মন দিয়ে শোনো। প্রহরও চাচার কথা মতো পূর্ণ মনোযোগ দেয়। প্রহরের চাচা বলেন, মা, তুমি জানোই আমাদের কাছে বেশি টাকা নেই। এখন তোমাকে তো একা একা পাঠাতে পারবো না। যদি তোমাকে পাঠাতে হয় তবে আমাকে তোমার সাথে যেতে হবে, কিন্তু আমার পক্ষে দুজনের টাকা দেওয়া সম্ভব না। মা, তোমাকে যদি আমি কাছে কোথাও নিয়ে যাই, তুমি কি খুশি হবে? চাচার অসহায়ত্ব বুঝতে পারে প্রহর। সেও হাসি মুখে বলে, চাচা, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। পরবর্তীতে তার চাচা তাকে ঘুরতে নিয়ে গেছিল, কিন্তু একা কখনোই তাকে কোথাও যেতে দেয়নি। যে মেয়ের ক্ষতি প্রতিরোধ করতে তারা এতটা সাবধানতা অবলম্বন করেছে, সেই মেয়েই আজ ধর্ষিত। তারা একা চলাচলের কখনোই অভ্যাস ছিল না, তাই আজকের এই নিষিদ্ধ পরিবেশে একা খুব ভয় লাগছে। তবুও তাকে যেতেই হবে। সে যে নিরুপায়। বাঁচতে হলে তাকে নিজেকেই লড়াই করতে বাঁচতে হবে। আপনি কোন ধরনের মজা করছেন আমার সাথে? টাকা ঠিকই নিয়েছেন, কিন্তু ঘরে গিয়ে দেখি মেয়ে নেই। মেয়ে যখন দিতে পারবেনই না, টাকা নিয়েছিলেন কেন? বিহানের গালার কলার ধরে এক নাগারে কথাগুলো বলে মধ্যবয়সী এক ভদ্রলোক। অবশ্য তাদের ভদ্রলোক বললে ভুল হবে। তারা দিনের আলোতে ভদ্রলোক হইলেও রাতের আধারে বেরিয়ে আসে তাদের নিকৃষ্ট চেহারা। বাড়িতে বউ থাকা সত্ত্বেও তারা রাত হলেই খোঁজে অন্য নারীর দেহ। আর বিহানের মতো কিছু কাপুরুষ তাদের খুঁজে দেয় সেই নারী। আজও তার ব্যতিক্রম ঘটেনি। প্রহরকে এক রাতের জন্য দিয়ে লোকটির কাছ থেকে হাতে গুনে গুনে 60,000 টাকা নিয়েছে বিহান। সে ভেবেছিল প্রহর ঘরেই আছে, তাই লোকটিকেও সে ঘরে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু প্রহরকে না পেয়ে লোকটি বিহানের সাথে চেঁচামেচি শুরু করে। লোকটি আবারও বলে, আমার 60,000 টাকা ফেরত দে। বিহান কোনো বাক্য ব্যয় না করেই টাকাগুলো দিয়ে দেয়। টাকা পেয়ে লোকটি চলে যায় সেখান থেকে। লোকটি চলে যেতেই বিহান চিৎকার করে বলে ওঠে, ইরানা, কি হয়েছে? তুমি এমন চিৎকার করে ডাকছো কেন? সারাদিন বাড়িতে কি করো? একটি মেয়েকে দেখে রাখতে পারো না? কোন মেয়েকে দেখে রাখবো? কি হয়েছে? প্রহর বাড়ি থেকে পালিয়ে গেছে। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন আর আমাদের মাঝে কেউ থাকলো না, আমরা দুইজন সুখে সংসার করব। সুখে থাকার জন্য টাকা লাগে ইরানা। প্রহর ছিল আমার টাকা উপার্জনের হাতিয়ার। প্রহর চলে গেলে এখন আমি টাকা কোথায় পাবো? তুমি কি আমায় টাকা এনে দিবে? রাত 1টা। প্রহর এখনো আনমনে হাঁটছে। উদ্দেশ্য রেল স্টেশন। তার পুরো শরীর বোরখা দ্বারা আবৃত, হাত পা মোজা দ্বারা আবৃত, মুখে রয়েছে নিকাব। চোখ জোড়া ছাড়া শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না। মূলত সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতে এই পরিস্থিতি। এই জন্যই সে এই উপায় অবলম্বন করেছে। সে চায় না আবারও
কারোর ফাঁদে পড়তে। সে নিজের মতো করে জীবনটাকে উপভোগ করতে চায়। মালটা কিন্তু খাসা আছে মামা, দেখ দেখ, আবার বোরকাও পড়ছে। বেডে নিতে পারলে খুব মজা হতো। হঠাৎ করে কারোর কুমন্তব্য শোনায় পাশ ফিরে তাকায় প্রহর। 4 জন ছেলেকে রাস্তার ধারে বসে থেকে সিগারেট খেতে দেখে আটকে উঠেছে। সে সেখান থেকে চলে যাওয়ার জন্য দ্রুত হাঁটা শুরু করে। তাকে দ্রুত হাঁটতে দেখে কেউ একজন বলে, আরে কই যাও, ভয় পেয়ে গেলে? প্রহর তাদের কথায় সাড়া না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতেই সে হাঁপ ছেড়ে বাঁচে, কারণ তাদের থেকে প্রায় অনেকটা দূরে চলে এসেছে সে। তার খুব কষ্ট হচ্ছে, সে আর হাঁটতে পারছে না। সামনে তাকিয়ে সে দেখতে পায় একটা ল্যাম্পপোস্ট, তার নিচেই রয়েছে বসার জন্য একটা বেঞ্চ। সে সেখানে গিয়ে বসে পড়ে। ব্যাগ থেকে পানির বোতল বের করে সে তার তৃষ্ণা মেটাতে অর্ধেক বোতলের পানি শেষ করে দেয়। অতঃপর চোখ বন্ধ করে একটু বিশ্রাম নেওয়ার জন্য কিছুক্ষণ পর প্রহর অনুভব করে তার বেঞ্চে কেউ বসেছে এবং সে ক্রমশই তার দিকে এগিয়ে আসছে। ভয়ে আতঙ্কে পাথরের ন্যায় হয়ে যায় প্রহর। সে কোনোভাবেই চোখ খোলার সাহস পাচ্ছে না। সে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করে, তবে চেষ্টায় বিফল হয় সে। তার হাত পা ক্রমান্বয়ে কাঁপা শুরু করেছে। সে তার মুখের ওপর কারণ তপ্ত নিঃশ্বাস অনুভব করে। সে এবার নিজের গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে সামনে থাকা ব্যক্তিটিকে ধাক্কা দিতে চায়, কিন্তু সে চোখ খুলে দেখতে পায় তার সামনে কেউ নেই। সে যেন হাঁপ ছেড়ে বাঁচে। নিজেকে ধাতস্থ করে তার মুখে জমা হওয়া বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলে। সে চিন্তা করে হয়তো প্রত্যেক রাতে তার সাথে এমন খারাপ ঘটনা ঘটতো বলে সে এই ভ্রম এখনো কাটিয়ে উঠতে পারেনি। সে দ্রুত গতিতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রহরের এমন কাহিল অবস্থা দেখে ক্রূর ঘাসছে গাছের পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। আজকের এই স্বল্প পথও যেন দীর্ঘ মনে হচ্ছে প্রহরের কাছে, যে পথ শেষই হচ্ছে না। হাঁটতে হাঁটতে সে দেখতে পায় প্রায় অনেকটা দূরে মানুষের সমাগম রয়েছে। সে তার মনকে ধাতস্থ করে আর কিছুটা হাঁটলেই সে পৌঁছে যাবে স্টেশনে। সে হাঁটা শুরু করলেই অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু সে পিছন ফিরে কাউকে দেখতে পায় না। নিজের মনের ভুল ভেবে সামনের দিকে এগিয়ে যায় প্রহর। তবে কিছু দূর যেতেই কেউ পেছন থেকে প্রহরের হাত ধরে টেনে ওঠে। হঠাৎ করে কারোর স্পর্শে ভয় পেয়ে যায় প্রহর। সে পিছনে তাকিয়ে দেখে তখন সে বাদী ছেলেগুলোর মধ্যে একজন। তার গা থেকে সিগারেটের তীব্র গন্ধ আসছে। প্রহর পূর্ব হতেই সিগারেটের গন্ধ সহ্য করতে পারত না, তাই এমন বিশ্রী গন্ধে গা গুলিয়ে ওঠে প্রহর। সে তার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হাত ছাড়াতে পারে না। উল্টে সেই ছেলেটি প্রহরের হাত টান দিয়ে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে বলে, তোমাকে তখন একদণ্ড দেখেই খুব ভালো লেগে গেছে। আমাকে ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দিব তো, তোমাকে রেখে আমার কি কাজ বলো? কাল সকালেই তোমাকে ছেড়ে দেব। কথাটি বলেই প্রহরের সারা শরীরে হাতের বিচরণ শুরু করে সেই লোকটি। এমন বিশ্রী স্পর্শে প্রহরের গা গুলিয়ে ওঠে। সে তো এসব থেকে বাঁচার জন্যই এই রাতের অন্ধকারে পালিয়ে এসছে, তবে কেন আবারও সেই একই ঘটনার সম্মুখীন সে? আল্লাহ কি রেখেছেন তার ভাগ্যে? সে কি কোনোদিন ভালোভাবে বাঁচতে পারবে না? সব সময় কি এমন মানুষের ভোগের বস্তু হয়েই রয়ে যাবে সে? স্টেশনের উদ্দেশ্যে আসছিল এক ছেলে। প্রহরের থেকে কিছুটা দূরেই ছিল তার অবস্থান। হঠাৎ করে তার চোখ যায় প্রহরের দিকে। সে প্রহরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে প্রহর তার চোখের ভাষা বোঝাতে চাচ্ছে, কেউ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও এই নরপশুর হাত থেকে। সে সর্বদা মেয়েদের অনেক সম্মান করে। মেয়েরা মায়ের জাত। একটা মেয়ের বিপদ দেখে সে তাকে বাঁচানোর জন্য ছুটে আসে। কোন এক পুরুষ অবাককে তার দিকে এগিয়ে আসতে দেখে প্রহর ভয় দ্বিগুণ হয়ে যায়। তার মনে পুরুষ জাতির জন্য তৈরি হয়েছে এক ঘৃণা। সে সকল পুরুষকেই নিকৃষ্ট ভাবা শুরু করেছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে ছেলেটি এসে ওই লোকটির কোমর বরাবর একটা লাথি মারে। আচমকা মারায় ব্যথা পেয়ে রাস্তায় পড়ে যায় লোকটি। ছেলেটি লোকটিকে বলে, মেয়েরা মায়ের জাত, জানিস না তুই? ছেলেটির কণ্ঠ শুনে তার দিকে চোখ তুলে তাকায় প্রহর। ছেলেটিকে দেখে চমকে যায় সে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখের পলকে যেন পড়ছে না। অন্যদিকে ওই লোকটি নিজের গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে মারছে ছেলেটি। লোকটিকে এমন মার খেতে দেখে দূর থেকে দৌড়ে আসে তার সাথে থাকা বাকি 3 জন লোক। তারা দুজনে সে ছেলেটিকে ধরে ফেলে। তারা আসতেই রাস্তা হতে উঠে দাঁড়ায় সেই লোকটি। সে ছেলেটিকে বলে, খুব দরদ না তোর এই মেয়েটার জন্য? দেখ তুই,
তোর সামনেই আজ আমরা এই মেয়েটিকে গণধর্ষণ করব। নিজের বাক্য প্রয়াস শেষ করে লোকটি এগিয়ে যায় প্রহরের দিকে। প্রহর এখন একদৃষ্টি তাকিয়ে আছে আগন্তুক ছেলেটির দিকে। হঠাৎ করে লোকটি প্রহরের মুখে থাকা নিকাব এক টেনে খুলে ফেলে। প্রহরের মুখ দেখে অবাক হয়ে যায় আগন্তুক ছেলেটি। অবাক কণ্ঠে বলে, প্রহর, তুমি? লম্বা ফর্সা চেহারার অধিকারী চিত্রাঙ্গন চৌধুরীর কথা কর্ণপাত হয় না প্রহরে। আচমকা নিকাব টান দেওয়ায় সে ওড়না দিয়ে নিজের মুখ আড়াল করে। লোকটি প্রহরের দিকে এগিয়ে যেতে শুরু করে। প্রহরের কাছাকাছি যেতেই চিত্রাঙ্গন চিৎকার করে প্রহরকে বলে। প্রহর, সরে যাও ওখান থেকে। চিত্রাঙ্গনের কথা কর্ণপাত হতেই প্রহর তাৎক্ষণিক সরে যায় সেখান থেকে। চিত্রাঙ্গনের দুই হাত এখনো ধরে রেখেছে দুজন লোক। সে তার পা দ্বারা সামনে থাকা লোকটিকে লাথি মারে। চিত্রাঙ্গনের লাথিতে পড়ে যায় লোকটি। তৎক্ষণাৎ বাকি তিনজন লোক চিত্রাঙ্গনকে মারা শুরু করে। চিত্রাঙ্গন তাদের পাল্টা মারার চেষ্টা করে, কিন্তু তিনজনের সাথে পেরে ওঠে না তার। ক্রমান্বয়ে চিত্রাঙ্গনকে লাঠি দ্বারা আঘাত করছে। অন্যদিকে লোকটি বসা থেকে উঠে প্রহরের ওড়না টেনে ধরে। মার খাওয়া অবস্থায় এ দৃশ্য শ্রবণ হতেই চিত্রাঙ্গন চিৎকার করে প্রহরকে বলে। প্রহর, আর চুপ করে থেকো না। তুমি চুপ করে থাকলে হেরে যাবে। হেরে যাবে তোমার মতো হাজারো অসহায় মেয়ে। তুমি প্রতিবাদ করলে তারাও সাহস পাবে প্রতিবাদের। নয়তো সমাজের প্রচলিত এই পুরুষ নামক অমানুষের অত্যাচারে নিষ্পেষিত হবে তোমরা। লড়াই করো প্রহর, তুমি পারবে, তুমি পারবেই। চিত্রাঙ্গনের বলা কথা কোনো এক অজানা শক্তি বয়ে আনে প্রহরের মনে। এর আগে কেউ প্রহরকে কখনো এভাবে প্রতিবাদ করার জন্য উদ্বুদ্ধ করেনি। সবাই তাকে তুচ্ছ ভেবেছে, কিন্তু চিত্রাঙ্গনের কথায় প্রহরের মনে হয় সে পারবে, তাকে পারতেই হবে। প্রতিবাদহীন হয়ে সে আর কোনো অত্যাচার অনাচার সহ্য করবে না। এবার সময় এসছে। দেমাগ দেখাইস আমারে দেখাইস দেমাগ। একটা থাপ্পড় খেলে 10 দিন পরে থাকবি। মেরে তো দেখ। লোকটি হাত তুলতেই প্রহর তার হাত ধরে ফেলে। সে তার শরীরের সমস্ত বল প্রয়োগ করে লোকটির হাত মুচকে দেয়। স্টেশনের কাছে হওয়ায় তৎক্ষণাৎ সেখানে অনেক লোক জমা হয়ে যায়। কিছু লোক এগিয়ে আসে তাদের সাহায্য করতে। কয়েকজন লোক মিলেও 4 জনকে ধরে ফেলে। কিছুক্ষণের মাঝে সেখানে উপস্থিত হয় লোকাল পুলিশ। পুলিশরা তাদের বলে, তোদের কি করলে তোরা ভালো হবি? এই মেয়েদের উত্ত্যক্ত করার জন্য তোর কতবার জেলে গিয়েছিস তার হিসাব নেই। উত্তরের অপেক্ষা না করে পুলিশ তাদের নিয়ে যায়। যাওয়ার পূর্বে লোকটি বলে, প্রতিশোধ নিতে ফিরে আসবো আমি। কিছুক্ষণের মধ্যেই জনগণে পূর্ণ এলাকা আবার নিস্তব্ধ হয়ে যায়। এতক্ষণের ঘটনায় হচকচিয়ে যায় প্রহর। সে কিভাবে এত সাহসী হলো? হঠাৎ করেই প্রহরের মনে পড়ে চিত্রাঙ্গনের কথা। পেছন ফিরে চাইতেই প্রহর দেখতে পায় চিত্রাঙ্গন বসে আছে, তার পা দিয়ে রক্ত পড়ছে। সে এগিয়ে যায় তার দিকে। প্রহর ব্যস্ত হয়ে যায় চিত্রাঙ্গনের ক্ষত অংশের প্রাথমিক চিকিৎসায়। সে তার ওড়না দিয়ে চিত্রাঙ্গনের পায়ের রক্ত মুছে দেয়। ব্যাগ থেকে একটা ওড়না বের করে সেখানে ওড়না দিয়ে বেঁধে দেয়। চিত্রাঙ্গন তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমাকে নিয়ে এত ভেবে তোমার কোনো লাভ নেই প্রহর। প্রহর জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন করে, তবে তুমি কেন আমাকে বাঁচাতে এসেছিলে চিত্রাঙ্গন? তোমার জায়গায় যে কোনো মেয়ে হলেই আমি ছুটে আসতাম প্রহর, কিন্তু তুমি এত রাখতে একা বাইরে কেন প্রহর? তোমার স্বামী কোথায়? স্বামী শব্দটি কর্ণপাত হতেই প্রহর সর্বাঙ্গে ভরে একরাশ ঘৃণা। সকল স্বামী এমন হয় কিনা তা জানা নেই প্রহরের, তবে তার স্বামী সম্পর্কে অবগত সে। তার মতে নিকৃষ্ট কেউ নেই, তার মতো স্বামী কারণ না হোক, এই প্রার্থনা। প্রহর কোনো ভূমিকা ছাড়াই বলে, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। চিত্রাঙ্গন অবাক কণ্ঠে বলে, পালিয়ে এসেছো? কিন্তু কেন? কখনো শুনেছো চিত্রাঙ্গন কোনো স্বামী টাকার জন্য তার নিজের বউকে অন্য পুরুষের হাতে তুলে দেয়? কি সব বলছো প্রহর তুমি? আমি যা বলছি তাই ঘটেছে চিত্রাঙ্গন আমার সাথে। সুখে থাকার জন্য যার কাছে গিয়েছিলাম সেই দিহান নিজে আমার সাথে এমন করেছে। প্রহর কথার কোনো প্রত্যুত্তর করতে পারে না চিত্রাঙ্গন। কি বলবে সে? সত্যিই কোনো পুরুষ এত নিকৃষ্ট হতে পারে তা জানা ছিল না তার। কিছুক্ষণ নীরব থেকে প্রহর আবারও বলে, তোমার কি খবর চিত্রাঙ্গন? বিয়ে করেছো? না। কবে করবে? প্রহর, একটা কথা কি জানো? কাউকে ভালোবেসে তাকে হারিয়ে ফেললেও তাকেই ভালোবাসা যায়। কোথায় লেখা আছে তাকে ভালোবাসা যাবে না? হতে পারে সে অন্যজনের বউ, তবেও আমি তাকেই ভালোবাসি। দ্বিতীয়বার কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না প্রহর। ভালোবাসা সত্যিই দ্বিতীয়বার কারো জীবনে আসে না চিত্র। যদি আসে তবুও তা ক্ষণিকের অনুভূতি, যা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, চলে যায় কোনো অজানা গন্তব্যে। তোমার হঠাৎ এমন মনে হওয়ার কারণ?
তেমন কিছু না। প্রহর কিছুক্ষণ থেমে আবারও বলে, তবে কি তুমি বিয়ে করবে না? সত্যি জানতে চাও? হুম। আমি আজও রয়েছি তোমার অপেক্ষায়। আমার সম্পূর্ণ ভালোবাসা আজও তোমারই জন্য। তুমি ছাড়া অন্য কাউকে নিজের অর্ধাঙ্গিনী বানানোর কথা আমার কল্পনাতেও কোনো আসেনি এবং আসবেও না। লোকাল থানায় বসে আছে বিহান। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। সে কিছুতেই বুঝতে পারছে না এত সাবধানে থাকার পরও কিভাবে প্রহর পালিয়ে গেল, তা সে বুঝতে পারছে না। পুলিশের কাছে তো এসেছে, কিন্তু সে কি খুঁজে পাবে প্রহরকে? চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। তখনই সেখানে উপস্থিত হয় থানার ওসি। তিনি কোনো একটা কারণে তার কক্ষে ছিলেন না বলেই বিহান তার জন্য অপেক্ষা করছিল। তিনি আসতেই বিহান তাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি প্রয়োজন এসেছেন? স্যার, আমি মিসিং ডায়েরি করাতে এসেছি। রাত থেকে আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি রিপোর্ট লিখিয়েছেন? না। তাহলে আপনি রিপোর্ট লেখান আগে। আপনার স্ত্রীর কোনো ছবি আছে? ধ্যান সম্মতিসূচক মাথা নাড়িয়ে প্রহরের একটা ছবি পুলিশের নিকট এগিয়ে দেয়। ছবিটি দেখা মাত্রই পুলিশ ভ্যাবাচাকা খেয়ে যায়। সে অবাক কণ্ঠে বলে, কি নিয়ে আপনার স্ত্রী? জি, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? একটু আগে আমাদের কাছে স্থানীয় লোকজন দ্বারা একটি খবর আসে যে একজন মেয়েকে কয়েকজন ছেলে মেয়ে নির্যাতন করছে। আমরা তৎক্ষণাৎ গিয়ে সেখান থেকে 4 জন ছেলেকে ধরে নিয়ে আসি। কিন্তু এই ঘটনার সাথে আমার স্ত্রী প্রহরের কি সম্পর্ক? যে মেয়েটিকে সাহায্য করতে আমরা গিয়েছিলাম সে আর কেউ নয়, সে আপনার স্ত্রী। কথাটি শ্রবণ হতেই যেন দিহানের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তৎক্ষণাৎ পুলিশের উদ্দেশ্যে বলে, আপনি যাদের ধরে রেখেছিলেন তারা কোথায়? তারা জেলে আছে। আমি কি তাদের সাথে একবার কথা বলতে পারি? জি, সমস্যা নেই। অন্ধকার কারাগারে বসে 4 জন মিলে খেলছে ছপাতা। খেলতে খেলতে হুট করে তাদের দলের লিডার বলে, ওই মেয়ের জন্য আজ অনেক সমস্যা তৈরি হলো। অন্যরা যেমন কোনোদিন ছাড় পায়নি, তেমন এই মেয়েকেও ছেড়ে দেয়া যাবে না। ছেড়ে তো কখনোই দিব না, কিন্তু কি করবে ভাই? সেটাই ভাবছি। আচ্ছা, তোরা কি একটা জিনিস লক্ষ্য করেছিস? কি ভাই? ওই মেয়েটি এত রাত্রে কেন একা বেরিয়েছে? মনে হয় ও বাড়ি থেকে পালিয়ে এসেছে। তাদের কথার মাঝেই সেখানে একজন কনস্টেবল এসে বলে, এই তোদের সাথে একজন কথা বলতে এসছে, একটু এদিকে আয়। তাদের গ্রুপের লিডার বলে, আমরা কারোর সাথে কথা বলতে পারবো না, ভাগ এখান থেকে, খেলতাছি। এমন কথা শুনে বিহান বলে, তোমরা যদি আমাকে সাহায্য করো, তোমরা যা চাইবা আমি তোমাদের তাই দিব। কি দিবি তুই? কি চাও তোমরা বলো। আমাদের এখান থেকে বের করতে হবে এবং... আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথা রাখবো, আমাকে একটা সাহায্য করো। কি সাহায্য লাগবে তোর, বল। তোমরা একটু আগে যেই মেয়ের সঙ্গে অসভ্যতাম করেছো তার সম্পর্কে কিছু জানতে চাই। ওই অসভ্য মেয়ের সম্পর্কে কি জানতে চাস? তুমি ওকে অসভ্য বলছো কেন? এত রাইতে অসভ্য ছাড়া কে বাড়ির বাইরে থাকে? এভাবে বলো না। তুই কি জানতে চাস তাই বল। ওই মেয়েটাকে তোমরা কই পেয়েছিলে? ও একা একা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছিল, আমরা ওকে ফলো করেছি। ওকে এখন কোথায় পাবো? এখন তো আর কোনো ট্রেন আসবে না, ওরা হয়তো স্টেশনেই আছে। ওর সাথে আর কেউ ছিল? ওকে বাঁচাতে একজন ছেলে এসেছিল। ওদের কথাবার্তা শুনে মনে হলো ওরা পূর্ব পরিচিত। বিহান কিছু বলার পূর্বেই ওদের দলের একজন বলে, তুই কেন ওই মেয়ের সম্পর্কে জানতে চাস? আমি ওর স্বামী। বুক ফুলাইয়া স্বামী স্বামী করতেছস? যাইয়া দেখ তোর বউ নাগরের লগে কি করতেছে। ওর কথা শুনেই তারা সকলে হেসে ওঠে। বিহান ধীরে ধীরে বলে, আমাকে জলে ফেলে দিয়ে নাগর নিয়ে ফষ্টি নষ্টি করছিস? তোরে একটিবার পাই, তারপর কি করি দেখ। কিছু একটা ভেবে বিহান আনমনি বলে, আমি প্রহরের সাথে যা করেছি তা কি আদৌ ঠিক? কোনো স্বামী এমন করতে পারে? বিহানের হঠাৎ করে মনে হয় সে ভুল করেছে। সে আবারও বলে ওঠে, না, এসব ঠিক হচ্ছে না। প্রহরের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। প্রহরকে বুঝিয়ে সব ঠিক করে নিব। যেভাবেই হোক প্রহরকে বুঝাবো, প্রহর হয়তো আমাকে ক্ষমা করে দিবে। জ্ঞান শূন্য চারিদিক, রাতের অন্ধকার এখনো বিরাজমান। তবে রেল স্টেশনের পাশেই রয়েছে একটা বড় ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্টের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে প্রহর ও চিত্রাঙ্গনের মুখ। প্রহর আর চোখ চিত্রাঙ্গকে লক্ষ্য করছে। চিত্র ভালো ভাবলে সিংভাবে চেয়ে আছে প্রহরের মুখ পানে। যেন কতদিনের তৃষ্ণার্ত পাখি
পানির সন্ধান পেয়েছে। নীরবতা ভেঙে প্রহর বলে, তুমি কোথায় যাচ্ছ? আমি ঢাকায় যাব। ও, টিকিট কাটনি? কেটেছিলাম, কিন্তু তোমার ওইখানে যাওয়ার ওই ট্রেন মিস হয়ে গেছে। ও, তুমি কোথায় যাবে এখন? জানি না। এইভাবে তো প্রতি রাত রাস্তায় থাকতে পারবে না প্রহর। আজ আমি বাঁচাতে এসেছি, কাল কেউ নাও আসতে পারে। আমি কোথায় যাব চিত্র? কে আছে আমার এই দুনিয়া? আমি আছি প্রহর। তোমার থেকে নিজেকে সরিয়ে নিয়েছি বহু আগে। নিজের স্বার্থের জন্য তোমার কাছে ফিরে যেতে পারো। প্রহর, ভালোবাসা কখনো স্বার্থ দিয়ে হয় না। যারা স্বার্থে ভালোবাসে তাদের ভালোবাসাকে ভালোবাসা বলে না, ওটা ব্যবহার। কিন্তু আমি তোমাকে কোনোদিনই ব্যবহার করতে চাই না। যদি তোমাকে ছেড়ে দেওয়ার মতো হতো, তবে যেদিন তোমার বিষয়ে সব জেনেছিলাম সেদিনই দিতাম। কিন্তু আমি তোমাকে আজও ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবার নয়। তুমি যদি আবারও আমার জীবনে ফিরে আসো, তবে আমি তোমাকে আবারও গ্রহণ করব। অতীতকে ভুলে আমাদের স্বপ্নের সেই ছোট্ট সংসার সাজাবো আবার। আমি প্রেগনেন্ট চিত্র। এত কথার মাঝে প্রহরের একটি কথা শুনে নীরবতা ফেলে দেয় আবারও। চিত্রের উৎফুল্ল মনে আঘাত নেমে আসে প্রহরের কথায়। এই, তুই এমন চুপ করে আছিস কেন? আমরা তোকে সাহায্য করেছি, এখন তুই তোর কথা রাখ। আমি কথা বলছি পুলিশের সাথে, থামো। দিহান পুলিশের সাথে কথা বলে তাদের চারজনকে ছাড়িয়ে নেয়। বিদায়ের পূর্বে গ্রুপ লিডার বলে, আর একটি শর্ত মাথায় রাখিস, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে পরিণাম কিন্তু ভালো হবে না। তাদেরকে বিদায় দিয়ে দিহান রেল লাইনের উদ্দেশ্যে রওনা হয়। তার মাথায় হাজারো চিন্তা। সে কি আদৌ প্রহরকে গুছিয়ে ফিরিয়ে আনতে পারবে? রাতের আধার শেষে ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ আগে থেকেই ট্রেনের জন্য অপেক্ষা করছে প্রহর ও চিত্র। চিত্র কিছুক্ষণ আগেই তাদের দুজনের জন্য খাবার নিতে গিয়েছে। হঠাৎ করে প্রহর আবছা দিহানের প্রতিবিম্ব দেখতে পায়। প্রথমে চোখের ভুল ভেবে এড়িয়ে গেলেও কিছুক্ষণের মাঝেই দেখতে পায় প্রতিবিম্বটি তারই দিকে অগ্রসর হচ্ছে। কিছুক্ষণের ব্যবধানে দিহান তার সামনে এসে দাঁড়ায়। সে অসহায় কণ্ঠে বলে, প্রহর। তার কথা কর্ণপাত না করে প্রহর চিৎকার করে চিত্রকে ডাকতে থাকে। আতঙ্কিত প্রহরকে দেখে কি করবে না বুঝতে পেরে দিহান প্রহরের পায়ে পড়ে যায়। সে কান্নারত কণ্ঠে বলে, প্রহর, প্লিজ এমন করো না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড় আমার পা, জানোয়ার। তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্রহর। তুই আমাকে ছাড়। আজ কি এমন হলো যে তুই আমার পায়ে এসে পড়লি? তাদের কথোপকথনের মাঝে সেখানে উপস্থিত হয় চিত্র। প্রহরের চিৎকার কর্ণপাত হতেই সে হত্যদণ্ড হয়ে ছুটে এসেছে। কাউকে প্রহরের পা ধরে থাকতে দেখে সে পিছন থেকে তার কোমর বরাবর একটা লাথি মারে। হঠাৎ করে আঘাত পায় মাটিতে লুটিয়ে পড়ে দিহান। চিত্র চিৎকার করে বলে, প্রহরকে স্পর্শ করার সাহস তোকে কে দিয়েছে? প্রহরকে স্পর্শ করার জন্য আমার সাহস লাগবে? কোন অধিকারে তুই একটা অপরিচিত মেয়েকে স্পর্শ করিস, আবার মুখে মুখে তর্ক করছিস? দিহান প্রহরকে উদ্দেশ্য করে বলে, সত্যি কি আমার কোনো অধিকার নেই প্রহর? প্রহর কিছু বলার পূর্বেই চিত্র বলে, প্রহর, কে এই ছেলে? এভাবে কথা বলছে কেন? প্রহর কান্নার ইনিত কণ্ঠে বলে, ও আমার স্বামী চিত্র। স্বামী শব্দটি শুনেই চিত্রের রাগ আরো বৃদ্ধি পায়। তার চোখ লাল বর্ণ ধারণ করে। সে দিহানকে বলে, তুই তাহলে সেই অমানুষ। তোর মাঝে কি মনুষ্যত্ব নেই? নিজের হক অন্য মানুষকে দিস? তুই স্বামী হওয়ার যোগ্য? চিত্র অনেক চেষ্টা করেও নিজেকে সামলাতে পারে না। সে দিহানের কলার ধরে তাকে টেনে তুলে অনবরত মারতে থাকে। দিহান কোনো প্রতিবাদই করে না। সে মুখ বুজে মার খেতে থাকে। দিহান এক পর্যায়ে বলে, ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেই এখানে এসেছি, প্লিজ আমাকে আর মেরো না। চিত্র মারতে মারতেই বলে, এখন ভুল বুঝে কি হবে জানোয়ার? দিহানের হাত পা ফেটে রক্ত পড়ছে। এমতো অবস্থায় প্রহর বলে, চিত্র, ওকে ছেড়ে দাও। কিন্তু প্রহর। কোনো কিন্তু না চিত্র, ওকে ছেড়ে দাও। আমার কথা আছে ওর সাথে। প্রহরের কথায় দিহানকে ছেড়ে দেয় চিত্র। তোমার আমাকে কিছু বলার আছে? হ্যাঁ প্রহর, তোমাকে অনেক কিছু বলার আছে। বলো। প্রহর, আমি মানছি আমার ভুল হয়েছে, শুধু ভুল নয়, মারাত্মক ভুল করেছি আমি। তবে মানুষ তো নিজেকে শোধরানোর সুযোগ পায়, তাই না? আমি তোমার কাছে একটু সুযোগ চাইছি, দাও প্লিজ। একটিবার ফিরে চলো আমার সাথে, আমি তোমাকে রানী করে রাখবো, তোমার আর কোনো অযত্ন হতে দিব না। একটি সুযোগ দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও প্রহর,
এভাবে ছেড়ে যেও না আমার। তোমার সাথে থাকবো কেন দিহান? আমাদের সন্তানের কথা ভেবে একটিবার ক্ষমা করো। প্রহর অবাক কণ্ঠে বলে, আমাদের সন্তান? হ্যাঁ প্রভু, ওই সন্তান আমার। যে দিনগুলোতে তোমার সাথে কেউ থাকতো না, সেই দিনগুলোতে ইরানা ঘুমিয়ে গেলে আমি তোমার ঘরে যেতাম। প্রহর কিছুক্ষণ সময় নিয়ে উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, ফিরে যাব তোমার সাথে। প্রহরের উত্তরে পায়ের নিচে ভাবতে হতে মাটি সরে যায় চিত্রের। সে কি শুনছেই সব? এত কিছুর পরেও প্রহর আবারও এই ছেলেটার সাথে ফিরে যাবে? তবে কি প্রহরকে পেয়েও আবার হারিয়ে ফেলবে চিত্র? প্রহরের কথা শুনে দিহানের মুখে হাসি ফুটে ওঠে। সে আনন্দিত মুখে বলে, প্রহর, তুমি সত্যি বলছো তো? তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। প্রহর, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেব তা জানি না। সত্যি এত অপরাধের পরও যে তুমি আমায় ক্ষমা করে দিবে আমি ভাবতেই পারি। প্রহর, তুমি তো রাতে খাওনি, তুমি কি কিছু খাবে? দিহান, আমি বাড়িতে যেতে চাই, আমাকে বাড়িতে নিয়ে চলো। থামো, আমি রিক্সা ডাকছি। না, আমি রিকশায় করে যাব না। তাহলে? স্ট্যান্ড থেকে একটি মাইক্রো ভাড়া করে নিয়ে এসো, আমি বসে আছি। আচ্ছা, তুমি বসো, আমি আসছি। প্রহরকে বেঞ্চে বসিয়ে দিয়ে দিহান চলে যায় মাইক্রো ভাড়া করতে। যদিও তার কাছে বর্তমানে টাকা নেই, তবুও সে প্রহরকে কোনো কথা ফেলতে চায় না বলে ভাড়া করতে চলে গেল। হয়তো কারো থেকে ধার নেবে। অন্যদিকে চিত্র খুব মনোযোগ দিয়ে শুনছিল তাদের দুজনের কথোপকথন। তাদের কথোপকথনে তার বুক ফেটে যাচ্ছে। সে তার কষ্টকে প্রকাশ করতে পারছে। অনেক কষ্টে নিজের অশ্রু আটকে রেখেছে। প্রিয়জনকে পেয়ে হারানোর যন্ত্রণা অনেক বেশি। চিত্র আজ দ্বিতীয়বারের মতো আবারও হারিয়ে ফেলল তার প্রিয়জনকে। কেন তার সাথেই সবসময় এমন হয়? কেন আল্লাহ প্রহরকে তার ভাগ্যে রাখেনি? প্রহরকে নিজের করে পেলে কি খুব বড় অপরাধ করত? চিত্র চিন্তার ব্যাঘাত ঘটিয়ে প্রহরের কথায় সে চিত্রকে অবাক করে দিয়ে বলে, সবকিছু জেনেও কি তুমি বিয়ে করতে পারবে আমায়? চিত্র তাচ্ছিল্য হেসে বলে, একটু আগেও যদি তুমি আমায় এই কথাটি বলতে তাহলে কথাটি মানাতো, কিন্তু এখন এ কথা বলার কোনো মানেই নেই। তুমি একটু আগেই তোমার স্বামীকে বললে তুমি তার সাথে ফিরে যাবে। চিত্র, এক কথায় উত্তর দাও, বিয়ে করবে আমায়? যদি তুমি চাও, আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করে নিজের করে নিতে প্রস্তুত। প্রহর। চিত্রের কথায় হাসি ফুটে প্রহরের মুখে। সে তার একটি হাত প্রহরের দিকে এগিয়ে দিয়ে বলে, তবে চলো, দেরি কেন? কোথায় যাব? একে অপরকে নিজের করে নিতে যেখানে যেতে হবে সেখানে। কিন্তু তোমার স্বামী? চিত্র, ট্রেন চলে এসেছে, দ্রুত চলো, পরে তোমায় সব বলবো, নয়তো দিহান চলে আসবে। চিত্র প্রহরের হাত স্পর্শ করে। একে অপরের স্পর্শে কেঁপে ওঠে দুজনে। তারপর তারা উঠে যায় ট্রেনে। উদ্দেশ্য অতীতকে ভুলে নতুন জীবনের নতুন সংসার। ট্রেনে জানলার পাশে বসে বাহিরের প্রকৃতি অনুভব করছে প্রহর, যেন কতদিনের বন্দি পাখি খাঁচা থেকে মুক্তি পেয়েছে। তার দিকে তাকিয়ে আছে চিত্র। তার চোখের তৃষ্ণা যেন মিটছেই না। সে প্রহরকে জিজ্ঞেস করে, প্রহর, হঠাৎ তোমার এমন সিদ্ধান্তের কারণ কি? কোন সিদ্ধান্ত? এই যে আমার সাথে চলে আসলে, কিন্তু তোমার স্বামীকে বললে তার সাথে যাবে। চিত্র, তুমি জানো দিহান কতটা নিম্ন পর্যায়ের একজন মানুষ? তুমি ভাবলে কিভাবে আমি এত কিছুর পর আবারও তার কাছে ফিরে যাব? আমি খুব ভালো করেই জানি ও আমার কাছে ভালো হওয়ার নাটক করছে। আমি সব কিছু আগেই বুঝেছি, কিন্তু আমি যদি তখন ওকে বলতাম আমি যাব না, তাহলে ও হয়তো আমাকে জোর করে নিয়ে যেত, আর তুমি বাধা দিলে তোমাকে মারতো। আমি সব কিছু ভেবেই ওই কথাটি বলেছি। প্রহর, ও যদি আবারও তোমাকে নিয়ে যায়? বিয়ে করলে ও আমাকে আর নিয়ে যেতে পারবে না। তুমি আমাকে আবারও ছেড়ে যাবে না তো? ইনশাআল্লাহ ছেড়ে যাব না। আমাদের অপূর্ণ ভালোবাসায় পূর্ণতা আনবো এবার। তুমি থাকবে তো আমার সাথে? প্রহরীর কথায় নিজেকে আনন্দকে সামলাতে না পেরে তাকে জড়িয়ে ধরে চিত্র। চিত্রের আলিঙ্গনে প্রহর অদ্ভুত এক অনুভূতির সন্ধান পায়, যে অনুভূতিতে নেই কোনো লালসা, রয়েছে শুধুই ভালোবাসা। ভাই, আপনি বললেন সামনের বেঞ্চে আছে, কিন্তু কই, এখানে তো কেউ নেই। সারা রাত ঘুম না হওয়ায় সিটের সাথে গায়ে দিয়ে চোখ বন্ধ করে দিয়েছিল দিহান। ড্রাইভারের বলা কথায় সজাগ হয় সে। জানলা দিয়ে মাথা বার করে দিয়ে সে দেখতে পারে বেঞ্চে প্রহর নেই, কিন্তু কিছুক্ষণ আগে তো সে প্রহরকে এখানেই রেখে গিয়েছিল। সে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, ভাই, আপনি একটু বসুন,
আমি বাইরে থেকে দেখে আসছি। কথাটি বলে সে গাড়ির গেট খুলে চলে যায়। চারপাশে তন্ন তন্ন করে প্রহরকে খোঁজে, কিন্তু পায় না। পাশে থাকা একটা দেওয়ালে সজোরে আঘাত করে সে বলে, ওহ শিট, আমাকে গাড়ি আনতে পাঠিয়ে প্রহর আবার পালিয়ে গেল। এত নিখুঁত অভিনয় করলাম, তবুও প্রহর কিভাবে বুঝতে পারলো সব? এখন কি করব আমি? প্রহরকে কি আর খুঁজে পাবো না আমি? এত বড় একটা ভুল কিভাবে করলাম আমি? প্রহরকে বিশ্বাস করে একা রেখে যাওয়া উচিত হয়নি আমার। সবেমাত্র মাগরিবের আজান শেষ হয়েছে। ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে আশপাশ। সন্ধ্যা 7টায় তাদের ট্রেন ঢাকায় পৌঁছায়। ট্রেন থেকে নেমে তারা একটি বেঞ্চে বসে চিত্র প্রহরকে বলে, প্রহর, এখন বাসায় যাবে নাকি একেবারে বিয়ে করে যাবে? এখন যাব না বাসায়। তাহলে চলো কালই অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। কিন্তু তোমার পরিবার? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। চিত্র একটা রিক্সা ডেকে আনে। তাদের উদ্দেশ্য কাজী অফিস। রিক্সায় চিত্রের ঘরের প্রহর মাথা দিয়ে আছে। এমন একটি সন্ধ্যা যেন চিত্রের কত প্রতীক্ষার ফল। কিন্তু এই সূর্যে তাদের ভাগ্যে নেই, তাকে ভেবেছিল তারা। তারা তো খুশি মনে বিয়ে করতে যাচ্ছিল। তবে কেন তাদের উপর এত বড় একটা ঝড় নেমে আসলো? তাদের একে অপরকে পাওয়ার পথে কেন এত বাধা? রিক্সা চলছিল তার আপন গতিতে। প্রহর ও চিত্র নিজেদের মাঝে কথা বলছিল। হঠাৎ করে একটা মাইক্রো এসে সজোরে তাদের রিক্সায় ধাক্কা মেরে চলে যায়। মুহূর্তেই ছিন্ন হয়ে যায় তারা দুজন। চিত্র পড়ে যায় পাশে থাকা একটি ইটের ওপরে, তার মাথা ফেটে যায়। কিন্তু প্রহর পড়ে যায় রিক্সার নিচে। পুরো রিক্সা তার শরীরের ওপরে, তার হাত পা সহ বিভিন্ন স্থান থেকে রক্ত পড়ছে। হঠাৎ তার মনে হয় সে তো প্রেগনেন্ট। সে স্পষ্ট স্বরে বলে ওঠে, চিত্র, আমাদের বাচ্চা। মুহূর্তে জনগণের ভিড় জমে যায়। প্রহর ও চিত্র দুজনেই অজ্ঞান হয়ে গেছে। স্থানীয় মানুষেরা প্রহর ও চিত্রকে ডাক্তারের কাছে নিয়ে যায়। চিত্রের মাথায় সেলাই করে দেওয়া হলে সে মোটামুটি সুস্থ হয়ে যায়। সে সুস্থ হয়ে তার সাথে থাকা সকলকে জিজ্ঞেস করে প্রহরের কথা। সে সবাইকে উদ্দেশ্য করে বলে, ভাই, আমার সাথে একটি মেয়ে ছিল, ও কোথায়? ভাই, উনি খুব অসুস্থ, উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। কথাটি শ্রবণ হওয়া মাত্রই ছটফট করতে শুরু করে সে। তাকে কেউ আটকাতে পারে না। সে দৌড়ে বেরিয়ে যায় কক্ষ হতে। কিন্তু সে জানে না হাসপাতালের ঠিক কোন কক্ষে আছে প্রহর। সে হত্যদণ্ড হয়ে প্রত্যেকটি ঘরে প্রহরকে খুঁজতে থাকে। তখনই তার সাথে ধাক্কা লাগে এক অচেনা পুরুষের। চিত্র তাকে বলে, ভাই, আপনি কি জানেন প্রহর কোথায়? না ভাই। চিত্র দিশাহারা হয়ে আবারও প্রহরকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। তখনই তার নজরে আসে একজন নার্স একটি কেবিন থেকে বেরিয়ে আসছে। সে দৌড়ে যায় নার্সটির কাছে। সে তাকেও একই প্রশ্ন করে। নার্সটি তাকে বলে, একটু আগে অ্যাক্সিডেন্ট কেসে যিনি আসলেন, আপনি কি তার কথা বলছেন? জি, আমি তার কথাই বলছি। উনি কি আপনার স্ত্রী হন নাকি বোন? চিত্র কিছুক্ষণ থেমে বলে, সে আমার ভালোবাসা। যেহেতু প্রহর প্রেগনেন্ট, সেহেতু নার্স ভাবে চিত্রই তার স্বামী। সে চিত্রকে বলে, আপনার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তিনি প্রেগনেন্ট হওয়ায় তার উপর বেশি প্রভাব পড়েছে। কিছু বলা যাচ্ছে না এখনো। ডাক্তার ভেতরে আছেন। তবে আপনার স্ত্রীকে বাঁচানো গেলেও হয়তো আপনার সন্তানকে বাঁচানো যাবে না। নিজের বাক্য প্রয়াস শেষ হতে সেখান থেকে প্রস্থান ঘটে নার্সের। নার্সের কথায় পাথরের ন্যায় দাঁড়িয়ে যায় চিত্র। সে আনমনেই বলে, আমার কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই? আমি কেন আমার ভালোবাসাকে পেয়েও হারিয়ে ফেলবো? সবসময় কেন আমার সাথে এমন হয়? আল্লাহ, তুমি ভালো করে দাও আমার প্রহরকে। কেবিনে দরজার সামনে গিয়ে দাঁড়ায় চিত্র। প্রহরের মুখের দিকে তাকিয়ে দেখতে পায় এখনো তার ঠোঁটের নিচে রক্ত লেগে আছে। সে নিজের চোখে পানি মুছে বলে, তোমার কিছু হবে না প্রহর, তোমার কিচ্ছু হতে পারে না। তোমার কিছু হলে ভালোবাসাকে পেয়ে হারানোর বেদনা কুড়ে কুড়ে শেষ হয়ে যাব আমি। পেরিয়ে গেছে 5 দিন। এখন প্রহর অনেকটা সুস্থ। আজ হাসপাতাল হতে প্রহরকে রিলিজ দেওয়া হবে। চিত্র প্রহরকে আজ নিজের বাড়িতে নিয়ে যাবে। সে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তার পরনে নীল রঙের একটা পাঞ্জাবি এবং সাদা রঙের পাজামা। সে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দেয়। হাসপাতালে প্রবেশের পূর্বে অসাবধানবশত তার সঙ্গে একজন ভদ্রলোকের ধাক্কা লাগে। ভদ্রলোকটি বয়স্ক, 50 বছরের কাছাকাছি হবে মনে হয়। তার সাথেই রয়েছে একজন ভদ্র মহিলা। তার বয়সও কম নয়। হয়তো লোকটির স্ত্রী। সে ক্ষমা চাওয়ার জন্য পিছন ফিরে তাকায়, কিন্তু লোকটি কোনো কথা না বলে চলে যায়। যাওয়ার সময় সে একবার পিছন ফিরে চেয়েছিল। লোকটির মুখ দেখে চিত্রের খুব চেনা লাগে। চিত্র অতি সম্মানীয় একজন ব্যক্তির মতো লেগেছে তাকে। তবে তাকে দেখতে পাওয়া সম্ভব নয়, কারণ তিনি আজ থেকে 7 মাস আগে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। নিজের মনের ভুল ভেবে বিষয়টিকে পাত্তা দেয় না চিত্র। কেবিনে বসে নার্সের সঙ্গে গল্প করছে প্রহর যেন কোনো অসুবিধা না হয় সেজন্য চিত্র পার্সোনাল নার্স ঠিক করে রেখেছে। সে কেবিনে গিয়ে হাস্যোজ্জ্বল মুখে প্রহরকে বলে, কি করো? এই তো বসে বসে গল্প করছি। তোমার শরীর কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ, ভালো।
কিন্তু আমরা যাব কখন? আজ তো রিলিজ দেওয়ার কথা। রিসেপশনে গিয়ে সব কাগজপত্র রেডি করে নেব, তারপর তোমার সকল ওষুধপত্র নিয়ে এসে তোমায় নিয়ে বাড়ি যাব। চিত্র, পথই তো শেষ হচ্ছে না। কত দূরে তোমার বাসা? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। চিত্রের গানে হেসে দেয় প্রহর। সেও তার সঙ্গে সুর মিলিয়ে বলে, না না তুমিই বলো। অতঃপর তারা দুজনেই হেসে ফেলে। কিছুক্ষণ থেমে চিত্র বলে, প্রহর, তুমি জানতে চাও কেন এই পথ শেষ হচ্ছে না? কারণ তোমার বাড়ি দূরে। না, তাহলে? তোমাকে কোনো পরিচয় ছাড়া ঘরে তুলতে চাই না। চিত্রের কথায় মুখ গোমরা করে প্রহর। সে অভিমান সুরে বলে, তাহলে নামিয়ে দাও, চলে যাচ্ছি আমি। আমাকে তো আমার কথাটা শেষ করতে দাও। নিজের অর্ধাঙ্গিনী করে ঘরে তুলবার জন্য শহর থেকে দূরে এক গাড়ি অফিসে যাচ্ছি আমরা। চিত্রের কথায় লজ্জা পায় প্রহর। পুরো রাস্তা তারা আর কোনো কথা বলে না। 30 মিনিট পরে তারা একটা হোটেলের সামনে পৌঁছায়। রিক্সা ভাড়া মিটিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করে তারা। রুমের চাবি নিয়ে ঘরে চলে যায়। চিত্র প্রহরের হাতে একটা নীল শাড়ি দিয়ে বলে, প্রহর, ফ্রেশ হয়ে শাড়িটা পরে এসো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শাড়ি পরে বেরিয়ে আসে প্রহর। তাকে দেখে মুচকি হাসি চিত্র। প্রহর রেডি হয়ে গেলে তারা দুজন মিলে চলে যায় কাজী অফিসে। সেখানে আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিল চিত্র। তারা যেতেই তাদের দিকে পেপার এগিয়ে দেয় উকিল। প্রহর চিত্রকে বলে, চিত্র, শেষবারের মতো ভেবে নাও, তুমি রাজি তো এই বিয়েতে? আমার মতো একটি মেয়েকে তুমি নিজের স্ত্রী করে মেনে নিতে পারবে তো? তুমি আমার কাছে নিষ্পাপ, পবিত্র। তোমার গায়ে কোনো কলঙ্ক নেই প্রহর। অতীতকে ভুলে যাও। আজ থেকে আমাদের নতুন জীবনের সূচনা। কিছুক্ষণের মাঝেই তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়। কত প্রতীক্ষার পর তারা তাদের ভালোবাসাকে নিজের করে পেয়েছে। আজকের মতো খুশির দিন যেন আর নেই তাদের কাছে। খুশিতে আত্মহারা তারা দুজন। অন্ধকার নিশি বেলকনিতে থাকা দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে প্রহর। হিমেল হাওয়া ছুঁয়ে দিচ্ছে তার পুরো শরীর। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় চিত্র। সে এসে প্রহরের পাশে বসে তাকে জিজ্ঞেস করে, মন খারাপ? না। তাহলে কি হয়েছে? এমন চুপচাপ বসে আছো কেন? চিত্র, তোমার কাছে আমার একটি আবদার আছে, রাখবে? তোমার সকল আবদার পূরণ করতে আমি সদা প্রস্তুত প্রহর। চিত্র, আমি প্রেগনেন্ট। তুমি তো এই সম্পর্কে সম্পূর্ণ অবগত। যদি এ সন্তানকে নিয়ে নেওয়ার হতো তবে আল্লাহ তো আমাদের অ্যাক্সিডেন্টের সময় নিয়ে নিতে পারতো, বলো? আমি জানি তোমার পক্ষে তোমার স্ত্রীর জারজ সন্তানকে মেনে নেওয়া সম্ভব না। তবে আমার একটি আবদার, তুমি এই সন্তানকে নষ্ট করতে ফেলতে বলো না। একজন নরপশুর অপরাধে আমার গর্ভে সন্তান, কিন্তু এতে তো এই নিষ্পাপ শিশুর কোনো দোষ নেই, বলো চিত্র? আমি এই সন্তানকে জন্ম দিতে চাই। জন্মগ্রহণের পর না হয় কোনো অনাথ আশ্রমে রেখে আসবো, কিন্তু প্লিজ তুমি অ্যাবর্শন করতে বলো না চিত্র, প্লিজ। প্রহরের কথায় চিত্রের মুখে আধার নেমে আসে। সে প্রহরকে বলে, প্রহর, তুমি কি পাগল হয়ে গেছো? বাচ্চাটাকে তুমি? চিত্রের কথা শেষ করতে না দিয়ে প্রহর বলে, চিত্র প্লিজ, তুমি এমন করো না। আর তো মাত্র কয়েকটা মাস, প্লিজ এই কদিন একটু মেনে নাও। প্রহর, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে বাচ্চা অ্যাবর্শন করতে বলবো? আসলে কি প্রহর, আমাকেও কি তুমি দিহানের মতো অমানুষ ভাবো? না, তেমন না। তাহলে তুমি কেন বলছো এসব? সন্তান আল্লাহর দান। কত মানুষ একটি সন্তানের জন্য হাহাকার করছে। তুমি কি তা জানো না প্রহর? আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে, আর সেই সন্তানকে তুমি অনাথ আশ্রমে রেখে আসতে চাইছো? তার কি মায়ের সাথে থাকার অধিকার নেই প্রহর? চিত্রের কথায় প্রহর বাকরুদ্ধ হয়ে যায়। সে কিছু বলার আগে চিত্র আবারও বলে, প্রহর, একটি কথা শুনে রাখো, তোমার গর্ভের সন্তান শুধু তেনার সন্তান না, সে আমারও সন্তান। তোমাকে বিয়ে করে তোমার দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমি আমাদের সন্তানের দায়িত্বও নিয়েছি। আর কোনোদিন যেন তোমার মুখে আমি না শুনি জারজ সন্তান, ও আমাদের সন্তান, আমি ওর পিতা। পেরিয়ে গেছে 5 বছর। 4 বছর পূর্বে প্রহর ও চিত্রাঙ্গনের সংসার আলোকিত করে জন্ম হয়েছে একটা ফুটফুটে সুন্দর পুত্র সন্তানের। প্রহর ও চিত্রাঙ্গনের নামের সাথে মিলিয়ে রেখে তার নাম রাখা হয়েছে উৎসব চৌধুরী। ফর্সা গায়ের গরম তার, অদ্ভুত ভাব তার, চোখের মনির রং বাদামি। দুষ্টুমিতে যেন সে পিএইচডি করা, তার সাথে কেউ পারে না। কখনো প্রহর রেগে গিয়ে ছেলেকে বকতে গেলে ছেলের ভুবন গুলানো হাসিতে তার সব রাগ বিলীন হয়ে যায়। দুপুরে রোদ কমতে শুরু করেছে। দিনটি শুক্রবার। বিকেলের মিষ্টি আবহাওয়া উপভোগ করার ইচ্ছে জাগে প্রহরের মনে। সে ঘরে যায় চিত্রের কাছে। ঘরে গিয়ে বাবা ছেলের কর্মকাণ্ড দেখে মুচকি হাসি প্রহর।
চিত্র মেঝেতে উপর হয়ে বসে আছে, প্রচ্ছদ তার পিঠে উঠেছে। তারা দুজনেই খেলায় মেতে থাকে। প্রচ্ছদের সঙ্গে চিত্রের সম্পর্ক দেখলে মাঝে মাঝে প্রহরের বুঝতে অসুবিধা হয় যে চিত্র প্রহরের জন্মদাতা পিতা না। চিত্র কোনোদিনই প্রচ্ছদকে নিজের সন্তানের চেয়ে কম ভাবেনি। প্রচ্ছদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না সে। নিজের চিন্তা থেকে বেরিয়ে এসে প্রচ্ছদ ও চিত্রকে বলে, এই যে আপনাদের খেলা কি শেষ হবে না? চিত্র ব্যস্ততা দেখিয়ে বলে। উফ প্রহর, বিরক্ত করো না, আমরা খুব ব্যস্ত। চিত্রের সঙ্গে 7 দিনের প্রচ্ছদ বলে, হ্যাঁ মা, আমরা খেলছি। দেখো বাবা ঘোড়া সেজেছে, আমি ঘোড়া পিঠে উঠেছি, কি মজা। প্রহর বলে, অনেক খেলা হয়েছে, এখন ওঠো। মা আর একটু খেলি। না বাবা, তোমার বাবার তো কষ্ট হচ্ছে, এখন থেমে যাও, আবার পরে খেলো। আচ্ছা আচ্ছা মা। বলেই প্রচ্ছদ নেমে যায় চিত্রের পেট থেকে। প্রচ্ছদ নেমে যেতেই চিত্র বিছানায় উঠে বসে প্রহরকে বলে। প্রহর, এক গ্লাস পানি দেবে? প্রহর পানি দিয়ে চিত্রের পাশে বসে পড়ে। চিত্র প্রহরকে বলে, কিছু বলবে প্রহর? আজ একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে? এইটুকু কথা বলতে এত তোড়জোড় করতে হয় পাগলি? যাও, রেডি হও। চিত্রের প্রতি উত্তরে মুচকি হেসে তার বুকে মাথা রাখে প্রহর। এটি যে পরম শান্তির স্থান। সে চিত্রকে বলে, তোমাকে স্বামী হিসেবে পেয়ে ধন্য আমি। আমি অনেক ভাগ্যবতী যে তোমাকে পেয়েছি। আমার এমন কোনো ইচ্ছে নেই যা তুমি অপূর্ণ রেখেছো। কিছুক্ষণ আগে একটি পার্কে এসে প্রহর, চিত্র ও প্রচ্ছদ বাকি সকল বাচ্চাদের সাথে খেলছিল এবং প্রহর ও চিত্র গল্প করছিল। হঠাৎ করে প্রচ্ছদ আইসক্রিম খাওয়ার বায়না করে। চিত্র তার জন্য আইসক্রিম নিতে চলে যায়। অন্যদিকে প্রহর একটু অন্যমনস্ক থাকায় প্রচ্ছদ ঠিক খেয়াল করে। হঠাৎ করে খেয়াল ফিরতেই সে সামনে তাকিয়ে দেখে প্রচ্ছদ নেই। সে আশপাশে তাকিয়ে প্রচ্ছদকে ডাকতে শুরু করে, কিন্তু সে প্রচ্ছদের কোনো দেখা পায় না। প্রহর হতাশ হয়ে বসে পড়ে। এমতো অবস্থায় সে প্রচ্ছদের ডাক শুনতে পায়। সে তাকে মা মা করে ডাকছে। ডাক অনুসরণ করে তাকিয়ে সে দেখতে পায় মাটির এক কোণে প্রচ্ছদ দাঁড়িয়ে, তার পাশে একজন ভিক্ষুক। ছেলের দেখা পেয়ে দৌড়ে গিয়ে সে তাকে জড়িয়ে ধরে। প্রহর প্রচ্ছদকে বলে, প্রচ্ছদ, তুমি আমায় না বলে এখানে চলে এসেছো কেন? মা, ওই আঙ্কেলটাকে দেখো, উনি কত কষ্টে আছেন। ওনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি ওনাকে কিছু টাকা দাও না মা। প্রচ্ছদের কথায় ভিক্ষুকটির দিকে তাকায় প্রহর। এলোমেলো বড় বড় চুলগুলো ঘাড়ে এসে পড়েছে, দাঁড়িয়ে বেজায় লম্বা। ছেড়ে ঢেলে ঢালা একটা শর্ট পরে আছে সে। চুল ও দাড়ি দেখে মনে হচ্ছে 1 বছর থেকে পরিষ্কার করেনি। প্রহর ভিক্ষুকটির দিকে 1000 টাকার একটি নোট বাড়িয়ে দেয়। ভিক্ষুকটি প্রহরের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, প্রহর, তুমি আমায় টাকা দিচ্ছ? আপনি কি? আমার নাম জানলেন কিভাবে? ভিক্ষুকটি অদ্ভুত এক হাসি দিয়ে বলে, আমি তোমার নাম জানবো না প্রহর? প্রহর আরো একবার ভালো করে পরখ করে ভিক্ষুকটিকে, কিন্তু তবুও সে তাকে চিনতে পারে না। সে বলে, আমি আপনাকে চিনতে পারছি না। আপনি আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ? আমি দিহান প্রহর। সামনে থাকা ব্যক্তিটির মুখে দিহান নাম শুনে স্তব্ধ হয়ে যায় প্রহর। ওই অভিশপ্ত নামের মুখোমুখি হতে কখনোই চায় না সে ঘৃণা করে এই নামকে। কিন্তু একটা প্রশ্ন খুব ভাবায় প্রহরকে। দিহানের যথেষ্ট অর্থ ছিল, তবু সে কেন এমন পথের ভিখারি? কই গেল তার অহংকার? প্রহরকে চুপ থাকতে দেখে দিহান তাচ্ছিল্যের স্বরে বলে, দিহানকে চিনতে পারোনি প্রহর? আমি সেই দিহান যে তোমার স্বামী ছিল, যেই স্বামী তোমাকে পরপুরুষের হাতে তুলে দিয়েছিল, সেই দিহান আমি। দেখো আজ ভাগ্যের পরিহাস। সত্যি আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। দিহানের কথায় অবাক হয়ে যায় প্রহর। সে তাচ্ছিল্যর হাসি হেসে বলে, কিভাবে হলো তোমার এই অবস্থা? কোথায় তোমার স্ত্রী ইরানা? ইরানার জন্যই তো আমার আজ এই অবস্থা। বুঝলাম না ঠিক। তুমি সেদিন চলে যাওয়ার পর আমি ইরানাকে দিয়েও তোমার মতো একই কাজ করাতে চেয়েছিলাম, কিন্তু সে ছিল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, শিক্ষিত ছিল সে তার মা বাবাকে এই কথা জানায়। তারা পুলিশের কাছে রিপোর্ট দিয়ে আমাকে জেলে ঢুকায়। ছাড়া পেলে কবে? তোমার মা কোথায়? আমি ছাড়া পেয়েছি 1 বছর পূর্বে। আর মা, জেলে থাকতেই একদিন খবর পেয়েছিলাম তার মৃত্যুর। তবে আমার মৃত মায়ের মুখটাও একবারও দেখতে পারিনি। জেল থেকে ছাড়া পাওয়ার পর গিয়ে দেখি আমার বাড়ির ঘর কিচ্ছু নেই। সেখানে এখন বাস করে অন্য লোকজন। প্রতিবেশীদের কাছ থেকে শুনি মা নাকি নিজের থাকা খাওয়ার জন্য বাড়ি বন্ধক রেখে কিছু টাকা নিয়েছিল।
পরে সেই টাকা ফেরত দিতে না পারায় তাকে বের করে দিয়েছে। অন্যায় কখনো চাপা থাকে না দিহান। তোমার অন্যায় শাস্তি তুমি ভোগ করছো। তোমার অন্যায় ক্ষমার অযোগ্য। যাই হোক, তুমি বিয়ে করছো কবে? পালিয়ে আসার পরই বিয়ে করেছি। বাচ্চা হলো কবে? বিয়ের 7 মাস পরে। পালিয়ে যাওয়ার সময় তোমার গর্ভে যে বাচ্চা ছিল সেই বাচ্চা? কিন্তু কিন্তু কি? তোমার অ্যাক্সিডেন্টের পরও এই বাচ্চা? প্রহর আশ্চর্য হয়ে বলে, আমার অ্যাক্সিডেন্টের কথা তুমি জানলে কিভাবে? এখন আর সত্য বলতে কোনো বাধা নেই। আমি নিজেই প্ল্যান করে তোমার অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম। প্রহর অবাকের চরম পর্যায়ে চলে যায় দিহানের কথায়। তবে সবকিছুই সাজানো ছিল। সে রাগান্বিত কণ্ঠে বলে, দিহান, আর কত নিচে নেমেছো তুমি? আমার সাথে তো যা ইচ্ছা তাই করেছো, কিন্তু এই নিষ্পাপ বাচ্চার কি দোষ ছিল যে তুমি ওকে খুন করতে চেয়েছিলে? আজ ভাগ্য দেখো, যে বাচ্চাকে তুমি পৃথিবীর আলো দেখার আগেই মুছে দিতে চেয়েছিলে, সেই বাচ্চাই তোমাকে দেওয়ার জন্য তার মায়ের কাছে টাকা চাইছে। তোমার অবস্থা আরও খারাপ হবে দিহান। তোমার ভুলের কোনো ক্ষমা নেই, কেউ ক্ষমা করবে না তোমায়। তুমি একজন নিকৃষ্ট মানুষ। প্রহর, এটুকু জেনে এমন করছো? জানার তো আরো অনেক কিছু আছে, সেগুলো জানলে নিজেকে সামলাতে পারবে তো? কি জানার আছে আরো? দিহান কিছু বলার পূর্বে সেখানে উপস্থিত হয় চিত্র। চিত্রকে দেখে চুপ করে যায় দিহান। প্রহরের লক্ষ্য করে না চিত্রকে। চিত্রকে দেখেই প্রচ্ছদ উৎফুল্ল হয়ে বলে, বাবা, তুমি আমার আইসক্রিম এনেছো? বাবা এনেছি, কিন্তু তুমি আমাকে পাপ্পা না দিলে আমি এটা দেব না। প্রচ্ছদ চিত্রের গালে চুমু দিয়ে বলে, বাবা এবার দাও। চিত্র প্রচ্ছদকে আইসক্রিম দিয়ে দেয়। সে খুশি মনে অর্থাৎ আইসক্রিম খেতে থাকে। অন্যদিকে হাতে থাকা আরেকটা আইসক্রিম প্রহরকে দিয়ে দেয়। চিত্র বলে, প্রহর, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ওনাকে টাকা দিবে, সেই টাকা তোমার কাছে নেই বলে কি তুমি দাঁড়িয়ে আছো? না চিত্র। তবে চিত্র, ওই লোকটি দিহান। প্রহরের কথায় অবাক হয়ে যায় সে। সে অবাক হয়ে বলে, কি বলছো এসব? ও কোথায় থেকে আসবে এখানে? এই লোকটিই দিহান। চিত্র। চিত্র এবার দিহানকে উদ্দেশ্য করে বলে, তুমিই দিহান? কোথায় গেল তোমার অহংকার? দিহান কিছু বলার পূর্বে প্রহর বলে, ওর অন্যায়ের কারণেই ওর আজ এই অবস্থা। প্রহরের কথায় দিহান বলে, অন্যায়ের শাস্তি শুধু আমি কেন পাবো প্রহর? অন্যরাও তো অন্যায় করেছে, তাদের কেন শাস্তি হলো না? কেন তারা সুখে আছে? দোষী হলেও তোমার মতো দোষী কেউ নেই দিহান। যেই মেয়েটিকে ছোটবেলা থেকে বড় করেছে তাকে দেহ ব্যবসার জন্য বিক্রি করে দেয়া কি অন্যায় নয় প্রহর? তুমি কি বলতে চাইছো? শুনতে চাও সবকিছু? দিহানের পুরো কথা শ্রবণ হতেই প্রহরের পুরো দুনিয়া উলটপালট হয়ে যায়। যাদের পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতো তারাই কি তবে তার আসল অপরাধী? সেদিন ছিল বৃহস্পতিবার। শুক্রবার প্রহরকে দেখতে যাওয়ার কথা দিহানের। হঠাৎ করে দিহানের কাছে একটি কল আসে। দিহান কলটি রিসিভ করতেই অপর প্রান্ত হতে এক মহিলা বলে, তুমি দিহান বলছো? জি, আপনি কে? কালকে তোমার প্রহর নামের একজন মেয়েকে দেখতে যাওয়ার কথা। আমি প্রহরের চাচি। তোমার সাথে আমার একটি বিষয়ে কথা আছে। জি বলেন। আমি তোমাকে একটি প্রস্তাব দিব। তুমি যদি এই প্রস্তাবে রাজি হও তবে তুমি রাতারাতি বড়লোক হয়ে যাবে। কি প্রস্তাব? তুমি জানো যে আমরা অত্যন্ত গরিব। আমাদের টানাটানির সংসার। আমরা চাই একটু শান্তিতে জীবনযাপন করতে। আমি কিভাবে সাহায্য করতে পারি? রিহান, তোমার একটি বিষয়ে অবগত থাকা দরকার। প্রহর একজন জারজ সন্তান। ওকে আমরা নর্দমায় কুড়িয়ে পেয়েছি। প্রহরের চাচিকে আর কিছু বলতে না দিয়ে দিহান বলে, আমি এমন মেয়েকে কোনো দিনই বিয়ে করব না। আমার পুরো কথাটা শোনো। আপনার আর কি বলার বাকি আছে? তুমি যদি এই প্রহরকে বিয়ে করে কোটিপতি হয়ে যাও, তাহলে ওকে তুমি বিয়ে করবে না? আপনি সব কি বলছেন? তুমি তো প্রহরকে বিয়ে করে তাকে দিয়ে ব্যবসাও করাতে পারো। আপনি কি সত্যি সব বলেছেন? প্রহরের চাচি হেসে বলে, আমরা কি কোনো কারণ ছাড়াই এই 18 বছর ওকে মানুষ করেছি? এই টানাটানির সংসারে একজনকে লালন পালন করা সহজ না। শুধুমাত্র ওই সময়ে অপেক্ষায় ছিলাম আমরা। তুমি যদি ওকে বিয়ে করো তাহলে আমাদেরকে তোমাকে 20 লাখ টাকা দিতে হবে।
এরপর তুমি ওকে দিয়ে যা ইচ্ছে তাই করো। তুমি কি আমার প্রস্তাবে রাজি? দিহান কিছুক্ষণ থেমে উত্তর দেয়। আমি রাজি। এরপর দিহান প্রহরের চাচিকে 20 লক্ষ টাকা দেয় এবং তাকে বিয়ে করে। বিয়ের 6 মাস পর সে প্রহরকে দিয়ে দেহ ব্যবসা শুরু করে। দিহানের সমস্ত কথা শুনে প্রহরের মাথা চক্কর দিয়ে ওঠে। সে মাথা ঘুরে পড়ে যেতে চায়, কিন্তু চিত্র তার বাহুডোর দ্বারা তাকে আগলে নেয়। চিত্র দিহানের উদ্দেশ্যে বলে, তারা তো দুজনেই মারা গিয়েছে, তাহলে তুমি কেন বললে দোষীরা সুখে আছে? দিহান অট্ট হাসি দিয়ে বলে, ওরা মারা গেছে, সব নাটক ছিল, সব কিছু। ওরা কেউই মারা যায়নি। কিছু লোক দ্বারা ওরা প্ল্যান করে ওই অ্যাক্সিডেন্টের সিনটা করেছিল। ওরা এখনো জীবিত, সুখে আছে তারা। দিহানের কথা শুনে চিত্রের মনে পড়ে যায় সেদিন হসপিটালের কথা। সেদিন প্রহরের চাচার মতোই একজনকে দেখেছিল, কিন্তু সে জানত প্রহরের চাচা মৃত। তবে কি সত্যিই সেদিন সেই ভদ্রলোক প্রহরের চাচা ছিল? চিত্র আবারও দিহানকে বলে, তুমি নিশ্চিত ওনারা জীবিত? প্রহর চিৎকার করে কেঁদে ওঠে। চিত্রকে বলে, কেন সবসময় আমার সাথেই এমন হয় চিত্র? তাদেরকে তো আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, সম্মান করতাম। ভাবতাম তারা আমার মা বাবার স্থান পূরণ করেছে। সবই তাদের স্বার্থ ছিল চিত্র, সবই স্বার্থ। স্বার্থ ছাড়া কেউই কিছু করেনি। চিত্র দিহানকে কিছু টাকা দিয়ে প্রহরকে নিয়ে পার্কের অন্য পাশে চলে যায়। প্রহরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই তার মুখে। সে কি বলবে তাকে? জন্মের সময় তার মা বাবা তাকে নর্দমায় ফেলে দিয়ে গেল। তারপর যাদের কাছে 18 বছর মানুষ হলো, তারাও টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিল। যদি প্রহরকে চিত্র না খুঁজে পেত, তবে হয়তো আবারও কোনো নরপশুর কবলে পড়তো। সত্যিই কি মেয়েরা ফেলনা? তাদের কোনো জীবন নেই, তাদের ভালোবাসার কি কেউ নেই? তাদের কেন সবাই সমাজের উচ্ছিষ্ট ভাবে? সকল প্রশ্নের উত্তরই হয়তো অজানা থেকে যাবে। শুধু মনের কোণে এক কোণে জমে থাকবে প্রশ্নগুলো, জানার প্রবল ইচ্ছে জাগবে। চিত্র প্রহরের উদ্দেশ্যে বলে, প্রহর, কেঁদো না। কোনো অপরাধীর জন্য তুমি কেন কাঁদবে? তোমার চোখের জলের মূল্য অনেক। এভাবে অপাত্রে ভালোবাসা দিও না, তারা যোগ্য না তোমার ভালোবাসার। চিত্র, আমি তো তাদের নিজের মা বাবার চোখে দেখতাম। প্রহর, তোমার মা বাবাই তো কোনোদিন তোমার খবরও নেওয়ার চেষ্টা করেনি, আর তারা তো তোমার কেউ না। প্রহর কোনো প্রত্যুত্তর করে না। চিত্র আবারও বলে, প্রহর, একটি কথা মাথায় রাখো, সব কিছুর বিচার আল্লাহ করবে। যারা তোমার সাথে এত বড় প্রতারণা করেছে, তারা কোনোদিনই সুখে থাকতে পারবে না। অন্যায়ের ফল পাবে তারা, তাদের চরম শাস্তি হবে। আল্লাহ দেবে তাদের সেই শাস্তি। তুমি এসব ভেবো না। এতদিন তোমার হাসি মুখ দিয়ে যেমন আমাদের সংসারকে সুখময় করে রেখেছিলে, এখনও তেমনই থেকো। তোমাকে শুধু হাসি মুখেই মানায়, কান্না মাখা মুখ তোমাকে মানায় না। প্রহর শক্ত করে চিত্রকে জড়িয়ে ধরে। মা বাবাকে জড়িয়ে ধরেছে দেখে প্রচ্ছদ খেলতে খেলতে দৌড়ে এসে আদুরে কণ্ঠে বলে, বাবা, আমাকেও নাও তোমার সাথে। প্রচ্ছদের কথায় মুচকি হেসে তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে প্রহর ও চিত্র। তাদের নতুন জীবনের মাঝে যেন আর কোনো ঝড় না আসে, এই তাদের প্রত্যাশা। ভালোবাসি তোমায়। আমিও তোমায় অনেক ভালোবাসি, যা কখনোই ভালোবাসায় প্রকাশ করা যাবে না।